কুইক। আচ্ছা, আমরা হচ্ছে কুইক দেখাচ্ছিলাম না, কুইক ডাইমেনশন। তাহলে আছে কিউ, কুইক ডাইমেনশনের শর্টকাট কমান্ড আছে কিউ ডি, QDIM, ঠিক আছে। ইন্টার দিয়ে সিলেক্ট করার পরে ফার্স্ট সেকেন্ড জায়গায় সিলেক্ট আপনি পছন্দ মতো অপশনে আপনি এখানে রাখতে পারেন। ডাইমেনশন সব পেয়ে গেলাম। এ হচ্ছে কুইক ডাইমেনশনের কাজ। এখন দেখেন, এখন আমাদের কি আছে, এই কুইক ডাইমেনশন আছে বেজ লাইনের যে অপশনটা, আমরা এটাই যাইতে চাইছিলাম। বেজ লাইন, যেটা বেজ লাইনের কাজটা আছে, ধরেন যে এইখান থেকে সিলেক্ট করে আমি এইখানে একটা মান নিব। আচ্ছা, আমি একটা প্রথম একটা মান নিলাম, এই যে একটা মান নিছি না, আমি প্রথম একটা মান নিছি। এরপরে দেখেন এই যে বেজ লাইন যে অপশনটা আছে, আমি যদি এটা ক্লিক করি প্রথম মান নেওয়ার পরে দেখেন এটা সিলেক্ট করলাম, পরেরটা সিলেক্ট করলাম, পরেরটা সিলেক্ট করলাম, পরেরটা সিলেক্ট করলাম, দেখেন কি করছে ও। প্রথমটার আমি আবারও কেটে দিই বেস লাইন কমান্ড দিয়ে। আচ্ছা, আমি একটা প্রথম মান নিব, মান নিয়ে রাখার পর এবার দেখেন বেস লাইন কমান্ড, এই যে যেটা ডাইমেনশন যে আমাদের টুলবার আর কি। তো এইখানে যাওয়ার পরে এই যে দেখেন প্রথমটা অটোমেটিকলি সে কন্টিনিউ ধরে নেছে এটা এখানে, ঠিক আছে। ধরে নেওয়ার পরে আমি দ্বিতীয় নম্বর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে 3 নম্বর সিলেক্ট করলাম, 4 নম্বর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন ও কী করছে, প্রথম মান যতটুকু ততটুকু নিছে, দ্বিতীয়টা নেছে আছে এইখান থেকে শুরু করে প্রথমটা থেকে দ্বিতীয় নম্বরের অপশন কত 3 নম্বরে সেটা নিছেই যে 3 নম্বর পর্যন্ত। এর পরেরটা নেছে কি, এবার এই প্রথম থেকে লাস্ট পর্যন্ত কত আছে সেটা দেখাচ্ছে ও। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? একটু সাড়া দিয়ে, নাহলে আমি বুঝতে পারতেছি না। আমি আবার দেখাই বেস লাইন কমান্ডের কাজ। এই দেখেন আমি প্রথম লিনার দিয়ে একটা নাম দিলাম, প্রথম ক্লিক সেকেন্ড ক্লিক দিয়ে আমি একটা মান এখানে ধরেন যে পাতালাম কত 10। এবার আমি যে বেস লাইনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কী করব, এইখানে অটোমেটিক ধরে নেছে আমি সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট, ফিফথ পয়েন্ট, 5 পয়েন্ট যেটা আছে 5 নাম্বার সেটা দিলাম। এবার দেখেন প্রথমটা তো প্রথম দুইটার গ্যাপ, দ্বিতীয়টা কি করছে, এই যে যেটা এই যে এটা প্রথমটা থেকে হ্যাঁ হ্যাঁ এটা আছে বেজ লাইন কমান্ডের কাজ। এই যে বেজ ততগুলো সেই করবে আর কি, গ্রাফের জন্য এইগুলো গ্রাফের কাজ যারা করে ওদের একটু প্রয়োজন হয়, ঠিক আছে। তো এই আর কি। তো এখানে বেজ লাইন কমান্ডে বুঝছেন। এবার একটা এর শর্টকাট কি আছে, একটা বেজ লাইন ডিবিএ, আমরা ডিবিএ একটা করে দেখি তো হয় কিনা। হ্যাঁ, আমরা এটা সিলেক্ট করে ডাউনলোড করলাম। এবার DBA ইন্টার, এই যে এটা আবার ক্লিক করার পর এই যে দেখেন আমি এখানে একটা নিলাম। আচ্ছা, DBA সিলেক্ট করলাম 8, এই যে DBA তে নিলেও হবে, DBA এটা সিলেক্ট করবে না প্রথমটা, ওসে দ্বিতীয় অপশন থেকে মান নিচ্ছে 3 নম্বর মধ্যে দিলাম। এটাকে টেনে আমরা এখানে দিয়ে দিতে পারি যদি ওইটার মান লাগে, প্রয়োজন হয়। তবে এটার অপশনটা আমার কাছে ভালো লাগছে। এই শর্টকাট কমান্ড আছে DBA, বুঝতে পারছেন? এখন আসেন আমরা কন্টিনিউ, একটা লাইন আছে কন্টিনিউ লাইন, কন্টিনিউ যে লাইনটা, এটা কি কুইক লেদার কন্টিনিউ লাইনটা দেখছেন? এখন আমরা কন্টিনিউ লাইনটা কি দেবো, এই বেজ লাইনের মতো অনেকটা সেমই। কন্টিনিউ লাইনটা লিনিয়ার দিয়ে আপনি প্রথম একটা মান নেবেন, মান নিয়ে পরে আপনি এখানে কি করবেন, এখানে রাখলেন, রাখার পরে যদি কন্টিনিউ আপনি প্রেস করেন, কন্টিনিউ যে কমান্ডটা ক্লিক করার সাথে অটোমেটিক দেখেন সেকেন্ডটা, থার্ডটা, ফোর্থটা, এবং সেটা এক লাইনই দেখাবে সে, মানে পর্যায় কোনো পর 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 যা আছে, এটার বাহু দূরত্ব, পরেরটা কত, তারপরটা কত, তারপরটা কত। বুঝতে পারছেন? না না, এটা আর ওইটা এক না। বেজ লাইনটার অপশন আছে এই যে দেখেন, আমি যদি এইখান থেকে শুরু করি, এইটা তো প্রতিটা গ্যাপের মান দেখাচ্ছে, প্রতিটা গ্যাপ আমাদের প্রতিটা গ্যাপের মান নিলে কী হতো, এরকম নেওয়া লাগতো না একটা, পরে এখানে সিলেক্ট করে নেওয়া লাগতো 2টা, পরে এখানে সিলেক্ট করে এখান থেকে এটা নেওয়া লাগতো 3টা, এরকম সিলেক্ট করতে হতো। তখন কী হয়তো, অ্যালাইনমেন্ট মিলতো না।
এখন কন্টিনিউর একটা অপশন আছে, প্রথমে একটা মান আপনি নিছেন না, এই যে মান, এই সেম লাইন বরাবর আপনার লাইনগুলো হয়ে যাবে। এটা সিলেক্ট করেন, পরেরটা গ্যাপ কত আছে, পরেরটা গ্যাপ কত আছে, পরেরটা গ্যাপ, তো প্রত্যেকটার একটা গ্যাপ আলাদা, প্রথমে একদম এক টানে চলে লেখা যায়। বুঝতে পারছেন? এই আছে কন্টিনিউ লাইনের কাজ। কন্টিনিউ এখন আছে আমাদের এখানে আছে, এখন আচ্ছা কন্টিনিউ লাইনে যে শর্টকাট কমান্ড আছে ডিসিও, ডিসিও ইন্টার, এটা সিলেক্ট করলাম। এই যে পরেরটা দেখেন, প্রথম যে মানটা সিলেক্ট করবে ওটা পরের তো মান নিতে থাকবে, যত জায়গা ক্লিক করবেন ততগুলো ওইভাবে মান নিবে। আমি একটু দেখাই, এটা এইখানে দেখাই, বুঝছেন? এখানে দেখলে বুঝতে পারবেন। দেন ডিসিও ইন্টার, আচ্ছা এখানে একটা লিনার দিয়ে আমি একটা মান নিয়ে নিলাম, ধরেন যে এই ওয়ালটার মান আছে এখানে 32.5, ঠিক আছে? এটাকে আমি ডাইমেনশন লেয়ারে সিলেক্ট করে নিই, ডাইমেনশন। এবার দেখেন, এই যে কন্টিনিউ, এই যে দেখেন বুঝতে পারছেন? ক্লিক করলে আপনার কি হচ্ছে, ওটাকে দেখাচ্ছে। বোঝা যায় ভাই? বুঝতে পারছেন? এখন আমি যদি এই জিনিসটা দিয়ে আমি ওই কন্টিনিউ, এর থেকে আমার বেটার কোনটা? ওই যে কুইক ডাইমেনশন যেটা, ওইটা বেটার, এক ক্লিকে সব বেরোয় যাবে। তো এসে অনেকগুলো অপশন এখানে দিয়ে রাখছে আর কি, এই ছাড়া কিছু না। এবার দেখেন আমাদের একটা গুরুত্বপূর্ণ অপশন আছে এখানে আছে, দেখেন এতে কি আছে, কুইক লেদার। লিডারটা আছে, ধরেন যে আমি এটার একটা করবো, লিখবো, এটা কিছু একটা লিখতে চাচ্ছি, আমি কুইক লেদারটা ক্লিক করার পরে এটা সিলেক্ট করে আমি এই যে দেখেন এইখানে আমি লিখতে পারি। এর কি আছে, একটা অপশন আসছে না, তীর চিহ্ন যেটা ভাই, এটারে মার্ক করলাম, মার্ক করে আমি এখান থেকে এখানেই করলাম, ক্লিক করে সাইডে দিলাম। সাইডে দেওয়ার পরে আমি টেক্সট, অ্যাড টেক্সট, আমরা কি টেক্সট দেখাইছি? এই যে মাল্টি টেক্সটে একটু দেখাই, এটা মানে দেখাইছিলাম না। এন্ড লিখবো, ধরেন এটা মার্ক করে, ধরেন যে এটা লিখলাম, যে ধরেন কী করে লিখবো আমি এটারে, ধরেন এটা টেবিল, ধরেন টি ইন্টার, এইখানে লিখে দেন, দেওয়ার পরে লেখেন TABLE, টেবিল লিখে দেন। তো কী করলাম, আমি এটারে মার্ক করে আমি টেবিলটারে সিলেক্ট করে এখানে লিখে দিলাম টেবিল। বুঝতে পারছেন? এখন এই কমান্ডটার নাম কি? এই কমান্ডটার নাম কোনটা যেটা রানিং চলতেছে কাজ? এইটা আছে আমাদের এই যে কি জানো, কুইক লেদার। না, এটার থেকে বেটার একটা অপশন আছে, এটা নিয়ে পাগল হওয়ার এত কিছু নাই, আমি দেখাচ্ছি সেটা। এটা তো আমার কি করতে আছে, এটা আমি কুইক লেটারটা নিলাম, এখানে ক্লিক করলাম, দেন এইখানে আমার লেখা লাগতেছে টেক্সট, টি ইন্টার দিয়ে এইখানে ভিতরে আমি এই যে টেক্সট লিখতেছি। ভালো লাগতেছে? এটা এটা আলাদা, এটা আলাদা, কিন্তু আমার দুটো যদি একসাথে থাকতো ভালো হইতো না? তাহলে আমি কী করবো, এই যে আমার এখানে যাই, মডিফাইতে আছে কিনা দেখি, আমার ডাইমেনশনে এই যে আছে লেদার, লেদার আছে না, একটা লেটার দিয়ে আমি এইভাবে করতে পারি। আরেকটা আছে কুইক লেটার নামে একটা অপশন আছে এখানে আমার, কুইক 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 কই গেল কুইক, এইখানে কুইক, এই নাকি এখানে নাই, কুইক লেটার নামে একটা অপশন এখানে আছে কোথাও, এই যে মাল্টি লেটার আছে না একটা অপশন, কিন্তু 7 মনে হয় নাই এটা, বুঝছেন? কুইক 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 কুইক, আচ্ছা আমি 7 দেখবানি, ঠিক আছে? 7 তো অনেকদিন কাজ করা হয় না, কোথায় আছে এটা দেখতে হবে আর কি। কুইক ডাইমেনশন, লাইন অর্ডার, বেস, কন্টিনিউ লেদার, আচ্ছা এই কুইক ডাইমেনশন যে মাল্টি লেটার যে এইটা, ঠিক আছে? আচ্ছা আমি দেখি AML এ কি আসে। ও বাবা, এটা আছে এই যে প্লাগইনসের আসতেছে, মানে কি আমার এখানে ডাবল দিলে এই যে ওয়াল তৈরি হয়ে যায়, ঠিক আছে? আপডেটে এই অপশন আসছে। আচ্ছা আমি এখানে যে কুইক লেটার মাল্টি লাইনটা দেখাই, যে
মাল্টিলেটার যেটা, এটা ক্লিক করার পরে আমি যদি এইটাকে আমি লিখতেছি যে টিভি, এইখানে ক্লিক করে এই যে এখানে লেখা যায় সাথে সাথে, বোঝা যাচ্ছে? এর সঙ্গে একসাথেই লেখা যায় এটা। এবার এটাতে সিলেক্ট করার পরে এই যে আমি একটা জিনিস দেখাই এখানে, যে এখানে সমস্যাটা কী হচ্ছে। এখানে গেলাম, মাল্টিলেটারে গেলাম, তারপরে এটা ক্লিক করে আমি ধরেন যে এইখানে লিখবো। এখন কথা হচ্ছে যে আমি এইখানে তো বড় করে লেখা দরকার। আমি লিখলাম যে টিভি ক্যাবিনেট, CABINET, টিভি ক্যাবিনেট। অ্যান্ড টিভি ক্যাবিনেটের সাথে এর যে অবস্থা আর এর অবস্থা এই যে সে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমি ডাইমেনশনে চলে যাই। তীরটা অনেক কম হয়ে গেছে না অ্যারো চিহ্নটা। তা আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে আসার পর এখানে স্কেল আছে। আমি ধরেন যে এখানে করে দিলাম 5 করে দেওয়ার পরে দেখি আমার কী হয়েছে। এটা একটু বড় হওয়ার কথা। প্রপার্টিস টুলবারে গেলাম, আমার এখানে আছে এই যে আরও আমার ওখানে মিস্টেক হয়েছে, এইখানে আসতে হবে লাইন টাইপ না, এই যে এইখানে নিচে আমি আবারও দেখাচ্ছি। এটা সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করার পরে প্রপার্টিসে আসার পরে দেখেন এটা আমার কি এই অ্যারো চিহ্ন না, এখানে অ্যারো টাইপ লেখা আছে কোথাও, দেখেন একটু খোঁজেন, খুঁজলেই পাবেন। আমি কই যাই যে অ্যারো হেড, অ্যারো মাথা আমি কত করতে চাচ্ছি বুঝতে পারছেন। এন্ড ডিস্টেন্সও দেওয়া যায়, ডিস্টেন্স সেট করে দেয় কতটুকু পরে যাবে। তো এইটা আমি যদি এখন বড় করতে চাই, দেখেন এটাকে ডাবল ক্লিক করার পরে এইটার উপর সিলেক্ট করলাম, অথবা কন্ট্রোল-A দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। এইখানে আপনি করে দেন 2, মোটামুটি এই যে দেখছেন বড় হয়ে গেছে। আচ্ছা, আমরা তো কালকে পরবর্তী ক্লাসে তো আমরা রুম আঁকবো, মানে ফ্লোর প্ল্যান করবো, সেই ক্ষেত্রে আমরা তখন লিখবো এই জিনিসগুলো আমরা তখন মার্ক করে দিবানি। আমাদের তো অনেক কাজ আছে, সেকশন আছে, ফার্নিচার লেআউটের অনেক ডিটেলস কাজ থাকবে, তো তখন আমরা এইটা প্রত্যেকটা জিনিস দেখাবো। কারণ ইন্টেরিয়ারে 2Dতে তো ইন্টেরিয়ার, 3D তো 3D আছেই, 2Dতেও ইন্টেরিয়ারের কিছু ডিজাইন লাগে, মাপজোকের বিষয় থাকে আর কি। তো আমরা তখন দেখাই দিবানি যে এটা কীভাবে কী করতে হয়। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ধরেন যে এই যে টুলবারগুলোর কাজ আর কি। ঠিক আছে, এর মধ্যে সব টুলবার প্রয়োজন হয় না, কিছু কিছু টুলবার সবসময় হাতে মুখস্থ রাখতে হবে আর কি। দেখি কুইক, এটা এখানে কোথাও ছিল। আচ্ছা, এটা আমি একটু ঘাটাঘাটি করি, ঘাটাঘাটি করলে এটা বেরোয় যাবে না। তো এতটুকু তো বুঝতে পারছেন সবাই না? একটু প্র্যাকটিস করেন, এরপর সমস্যা হলে জানায়েন, দেখবেন আর কি কী করতে হয় আর কি। আর আমি চাচ্ছি যে প্রত্যেকে একটু আপডেট ভার্সনে যাওয়ার জন্য, বুঝছেন, অনেক সময় বাঁচে। এখন শোনেন, কনফিগারেশন তো যাইতে হবে, এখন কিছুদিন পরে তৃতীয় মহাযুদ্ধ বাঁধবে আর কি, বিশ্বযুদ্ধ। এখন কনফিগারেশন যাই লাগুক, এটা ধরেন যে সামান্য কিছু আপডেট করলে, এখন শোনেন ভাই, আমাদের তো বিজনেস লাইন করতে হলে আপনার কনফিগারেশন বাড়াইতে হবে এখন, বুঝছেন। তো আমি মনে করি যে যার 7-এ কাজ করতে পারেন, 7-এও সবাই কাজ করে, 7-এ কাজ করেন। 7-এ কাজ করার পরে আমরা অটোক্যাড যেটা আছে 2021, এই 21টাকে আমরা করে নিবানি, কনভার্ট করে নিবানি তখন। ঠিক আছে, এই 7-এর মতোই কনভার্ট করে দিবানি। কিছু কিছু আপডেট সফটওয়্যার আছে, আছে প্লাগইনস আছে, এগুলো আমরা তখন দেখব। তাহলে কি আজকের মতো এখানে ক্লোজ করে দিই নাকি? ঠিক আছে। আচ্ছা, আমরা সপ্তাহে ক্লাস আনবো 3 দিন, বুঝছেন, সপ্তাহে ক্লাস আনবো 3 দিন। যে আমি একটা শুক্রবার ছুটি দিলে 3 দিনই হচ্ছে, একদিন পর পর করলে তো 3 দিনই হচ্ছে। 3 দিন হচ্ছে না শুক্রবার বাদে? শুক্রবার বাদ দিয়ে একদিন পর পর যেভাবে রানিং আছে এইভাবে করলেও তো সপ্তাহে 3 দিন পড়তেছে। আচ্ছা, সেটাও সমস্যা নাই, সেটা সমস্যা না। আচ্ছা ঠিক আছে, দেখি আর কি। আচ্ছা, তবে ভালো থেকে না, শনি সোম বুধ অথবা রবি মঙ্গল বৃহস্পতি, যে কোনো একটা। কারণ আমি নিজে রিল্যাক্স হতে পারছি না। ঠিক আছে, দিন ভরে শুধু কাজ কাজ, কাজের পর কাজ। বেশি চাপ হলে 2টা নাও, বা না না নাও, আধা ঘন্টা করে নাও। হ্যাঁ, ব্যস্ততার কিছু নেই, কারণ যত তাড়াহুড়ো ব্যস্ততা করা হবে তত লস আমাদের। না আচ্ছা, আমরা অল্প অল্প করে কাজ শিখলে সেটা মাথার আচ্ছা ভিতরে যদি থাকবে বেশি। না, সেটা যদি আপনারা চান যে অল্প অল্প করে শেখাইতে, আমার এটা সমস্যা নাই।
হ্যাঁ, যেহেতু কমান্ড গুলো হয়ে গেছে, কমান্ড গুলো হয়ে কমান্ড গেছে, হয়ে গেলে এখন এখন তোমার আমরা এবার আস্তে আস্তে যাই, কোনো সমস্যা নেই। লেআউট তৈরি করা শিখবো যখন, তখন প্র্যাকটিসে দিয়ে দেওয়া যায় এই লেআউট গুলো তৈরি করি, এগুলো করি, তখন আমরা আমাদের প্রবলেম গুলো ফেস করলে তোমাকে জিজ্ঞেস করলে ওটা আমরা ক্যাচ করতে পারবো তাদের। আচ্ছা, তো ঠিক আছে, ওইটা সমস্যা নাই। আর আচ্ছা, আমি তো এখন থেকে ফাইল শেয়ার করা শুরু করবানি। এই যে কিছু কিছু জিনিস যেমন যে সোফা চেয়ার টেবিল এগুলো প্রয়োজন, এখন এইগুলো তো বানানো সম্ভব না তো, ঠিক আছে? তো প্রত্যেকটা ফাইল আমি শেয়ার করে দিবানি, কিছু কিছু শেয়ার ওইগুলোতে করেন। আর হচ্ছে আপনারা যতটুকু নিতে পারবেন আমি ততটুকুই যাবো, মানে আমার জন্য যে আমি লং টাইম করে ক্লাস নিচ্ছি এমন না, ঠিক আছে? মানে আপনাদের তাড়ার উপর আছে আমার তাড়া। তারা তো শেখার দরকার, তাড়াতাড়ি শেখার দরকার, কিন্তু সেটা তো ধরে রাখতে হবে। এইটাই হলো কথা। দেখা যাচ্ছে দৌড়াদৌড়ি করে দৌড়ে গেলাম, গিয়ে ব্যাপারে কিছু মনে থাকলো না। সেটার থেকে আমার মনে হয় যে আমরা আস্তে আস্তে শিখি, যদি যেটুকু শিখবো সেটুকু যেন মাথায় থাকে। এই সপ্তাহ গেল, সামনের সপ্তাহে ওই যে লেআউট গুলা শিখাও, শেখানোর পরে একটা ক্লাস নিয়ে নিবা। ঠিক আছে তাহলে। তাহলে আমরা যে কাজ করতেছি, কাজের কতটুকু কি পারতেছি কি না পারতেছি। ঠিক আছে, তাহলে এরপর থেকে করবানি কি, আমরা এরপর লেআউটে যাই, ফ্লোর লেআউট করি, এরপর আপনাদেরকে 2-3টা করে করতে দিই। মানে একটাই লেআউট করতে আমার তো সময় লাগবে না, আপনাদের করালাম, এবার বললাম যে আপনারা তাহলে প্র্যাকটিস করেন ছেড়ে দিলে। ফ্লোর প্ল্যান করার মধ্যে একটা কোনো নির্দিষ্ট নিয়ম কানুন আছে কিনা? নির্দিষ্ট ফ্লোর প্ল্যানের মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম কারণ কি, এটা আছে মানে আসলে ডিজাইন মূলত যে আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিং ডিজাইনের যে সিস্টেমটা, এটা আছে আমার বাসা বাড়িটা কী হইতে হবে, আরামদায়ক একটা পরিবেশ তৈরি করতে হবে। এই যে ইন্টেরিয়র বা ডেকোরেশনের যে কাজগুলো হয়, এই সত্য শুধু লাইটিং করলাম, এই দিলাম সেই দিলাম, এই ওয়ালে এই কাজ করলাম সেই কাজ করলাম, এত কিছু প্রয়োজন নাই। বলতেছে যে আমাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র বা যেসব জিনিসগুলো ইউজ করি, সেটা হোক ওয়াশরুম, হোক সেটা কিচেন, হোক সেটা সোফা, হোক সেটা বেডরুম, প্রত্যেকটা বেডরুম হোক বা সেটা ডাইনিং বা লিভিং রুমও হোক, এই প্রত্যেকটা স্থানে ব্যবহৃত যেসব জিনিসপত্রগুলো থাকে আমাদের, এই জিনিসগুলো কী করতে হবে, প্রত্যেকটা জিনিসের সঠিক স্থান নির্বাচন করে জায়গাটাকে প্রপার ইউজ করতে হবে। একদম হিজিবিজিও করা যাবে না, ফাংশনালিটি বিষয়, অর্থাৎ সুন্দরভাবে গোছানোর মধ্যে একটা আরামদায়ক পরিবেশ তৈরি করতে হবে। আমার যতটুকু লাইট প্রয়োজন আমি ততটুকু লাইটই ইউজ করবো ওখানে, ঠিক আছে? যেমন বেডরুম একটা রিল্যাক্সের জায়গা, এখানে যদি হিউজ পরিমাণে কেউ লাইট দেয়, এটা হবে একটা বোকামি। তার অনেক কিছু পরিমাণ লাইট দেয়া, তারপরে তোমার হচ্ছে আমার বেডরুমে হচ্ছে কেন যেরকম কালারটা, বিশেষ করে আমরা অনেক কালার এখানে আছে, আমরা কি কালারটা ইউজ। আচ্ছা, কালারের ক্ষেত্রে যদি বেডরুম যদি কালারের ক্ষেত্রে যান, সাধারণত দেখবেন যে এখানে লাইট যে কালারগুলো থাকে, লাইট যে কালারগুলো আমরা ধরেন সেটা হইতে পারে লেমন মিন্টের যে কালার, লাইট কালার, সেটা সবুজের মধ্যে যদি লাইট কালার, অফ হোয়াইট কালারটা ধরতে পারেন আপনি, ধরতে পারেন। এরপর ধরেন যে হোয়াইট কালারটা বেছে নিতে পারেন। আর মানে লাইট প্রত্যেকটা কালার ভেরিয়েশনের মধ্যে আপনার লাইট কালার আছে কিছু, এই লাইট কালারগুলো বেডরুমের জন্য সিলেক্ট করবেন। যদি কখনো কোনো ডিপ কালার ইউজ করেন আপনারা কোনো বেডরুম বা কোনো জায়গা, এর পরিমাণ হইতে হবে খুবই কম, বুঝতে পারছেন? যদি আপনি 60% যদি লাইট কালার ইউজ করেন, 10% ইউজ করবেন আপনি ডার্ক কালার যদি করতে চান ডিজাইনের ক্ষেত্রে। কিন্তু সবসময় দেখবেন যে একটা লাইট যে কোনো একটা কালারকে ইউজ করার জন্য। লাইট কালার ইউজ, কারণ কি তোমার ডার্ক কালারে গিলে, তারপরে কিছু কিছু কালার আছে এইগুলোই গিলে তোমার মাথা ধরে প্রেশার সৃষ্টি করে চোখের উপরে, বুঝতে পারছেন? তারপরে অনেক প্রবলেম। এবার অনেকে দেখবেন রুমে ওয়ালপেপার লাগায়, হিজিবিজি একটা অবস্থা করে ফেলছে। তো এইটাও করা ঠিক না, যতটা সিম্পলের মধ্যে করা যায় ততটা আছে বেটার। এবং দেখবেন যত আর্কিটেকচারাল ড্রয়িং আছে তারা একদম সিম্পল সাদামাটার মধ্যে কমফোর্ট ফিল করে এমন একটা পরিবেশ তৈরি করে। আমি যে যাচ্ছি অনেক সময় কিছু গান আছে কানে একটু শুনতে ভালো লাগে, আর কিছু গান আছে কানের মধ্যে মনে হয় কি পেরেক ঢুকে যায়, যে কানে পর্দা মধ্যে সিলে ভরে যাচ্ছে। জিনিসটা এইরকমেরই। আচ্ছা, সুরের বিষয় তার লয়, এখন আমাদের ইন্টেরিয়রের এই জিনিসটাই হচ্ছে বেশি, যে আমরা ক্লায়েন্টকে কতটুকু কমফোর্ট দিতে পারতেছি, কতটুকু কমফোর্ট আসতেছে, তারে যে জিনিসগুলো সাজাই দিচ্ছি সেই জিনিসগুলো দেখতে বা করতে, বা একজন আসলে সেটা কমফোর্ট ফিল করতেছে কিনা বা করবে কিনা। আচ্ছা, এই যে ফ্লোর প্ল্যানের কথা প্রথমে একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল আমারে, তো সেই প্রশ্ন ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে দেখেন আমাদের এই যে ফ্লোর প্ল্যানটা করা, এটা হচ্ছে মালিকের রিকোয়ারমেন্ট, ঠিক আছে? এটা এখন এইখানে যদি আর্কিটেকচারালভাবে কেউ করতে চায়, আমাকে উনি একটা ড্রয়িং দিছিল, সেই ড্রয়িংটা এই যে উনি স্কেচ করে দিছিল, স্কেচটার এটা ছিল ড্রয়িং রুম,
ঠিক আছে, ড্রয়িং লিভিং দুইটা মিলিয়ে একটা করতে চাইছিল, ডাইনিং ড্রয়িং করতে চাইছিল এখানে। এখন এই ক্ষেত্রে কী হয়, কিচেন টয়লেট বেড দিয়ে এই রুমটায় আলো বাতাস আসার কোনো অপশন নাই। তার মানে গরম পড়লে সে টোটালি মারা যাবে, এত পরিমাণ গরম পড়বে এখানে, বাতাস ঢোকার কোনো অপশন রাখি নাই। সেই ক্ষেত্রে কী করেছিলাম, আমি যখন প্ল্যান করি এখানে, আমি একটা স্পেস ওনারকে বললাম, দেখেন আপনার যদি জায়গা থাকে আমার 5 থেকে 6 ফিট একটা জায়গা দেন, আমার এই জায়গাটা করলাম ইউজ হবে না, দেখছেন গ্যাপ রাখা, মানে আমার বাতাসটা যেন বের হইতে পারে, ঢুকতে পারে কোনো একটা অপশন দিয়ে। আমার এই পুরোটা যদি এরকম থাকতো, এই যে কিচেন রুম যদি এমন থাকতো, এই যে এরকম আটকানো, এই যে বাতাস ঢোকার কোনো অপশন আছে, কোনো অপশন নাই। তো সবসময় দেখতে হবে যে একটা ভেন্টিলেশন ব্যবস্থা কতটুকু আছে, প্রাকৃতিক আলো বাতাসের একটা অবস্থান, কারণ এইখান থেকে যতটুকু আলো ঢুকবে এখানে ওই পরিমাণ আলো লাগবে না, কিছু আলো ঢুকলেই যথেষ্ট। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এরপর একটা জিনিস দেখেন, ক্রস ভেন্টিলেশন বলে তাকে, অর্থাৎ আমার এই সাইড দিয়ে যাতে বাতাস ঢুকে অন্য সাইড দিয়ে কি বের হয়ে যাইতে পারে, এমন একটা অপশন রাখতে হবে। যদি বাতাস পাস হয় এটাকে বলা হয় ক্রস ভেন্টিলেশন, ঠিক আছে। যেমন এইটা থেকে এই যে এইভাবে ক্রস ভেন্টিলেশন হয়, তো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে। যদি দেখেন যে কোনো একটা সাইডে রোদ পড়ে, যে সাইডটায় যেমন পশ্চিম দিকের এরিয়ায় যদি রোদ পড়ার সম্ভাবনা থাকে, ওই সাইডটায় অনেকে বিল্ডিং ক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন লোবারের ডিজাইন করে, সিএনসি লোবার ডিজাইন করে দেয়, অথবা গ্রিনিজ একটা অপশন রাখে, প্ল্যান্টেশনের একটা অপশন রাখে, কারণ কি তাপ যেন ওই ওয়ালটা জেনারেট করে নেয় সহজে। এই জিনিসটা মাথায় রাখতে হয়। এই যে লোবারগুলো ডিজাইন করা হয় বা সিএনসি যে ডিজাইন আউটলুকে দেওয়া হয় দেখবেন, বা এমএসের বিভিন্ন ডিজাইন দেওয়া হয় আলাদা উইন্ডোর বাইরে, কমার্শিয়াল বিল্ডিংগুলোতে দেখা যায় সাধারণত, ঠিক আছে। তো এটা কারণই আছে হিট মানে তাপমাত্রাটাকে কমানোর জন্য, রোদের তাপমাত্রার জন্য সরাসরি ওইখানে না পড়ে, এই একটা অপশন। আর একটা অপশন আছে, আমরা যখন আচ্ছা ড্রয়িং রুম এবং লিভিং রুম কি বোঝেন আপনারা, যে কোনটা ড্রয়িং বা কোনটা লিভিং? লিভিং রুমটা হচ্ছে তোমার যেখানে বসে পড়ে টিভি দেখবে, একটু আড্ডা টাড্ডা মারবে। আর ড্রয়িং? ড্রয়িং হচ্ছে ড্রয়িং আমরা সেমি করি, কিন্তু আচ্ছা লিভিংটা হচ্ছে ফ্যামিলিগতভাবে ইউজ করে, যেটা আমি কিছু প্ল্যান দেখাবানি, ঠিক আছে। যেখানে ড্রয়িং রুম আছে, লিভিং রুম আছে, ডাইনিং রুম আছে। তো ড্রয়িং রুমটা হচ্ছে সাধারণত গেস্টদের জন্যই থাকে, যারা প্রথমে ড্রয়িং রুমটা সাধারণত আমরা ওই পজিশনে রাখি যে প্রথমে ঢোকার পর, অর্থাৎ সিঁড়িতে ঢোকার পরেই যেন সে ড্রয়িং রুমটা পায় আর কি। হ্যাঁ, কোনো রুমে টুমের জন্য যাওয়া না লাগে, বুঝতে পারছেন, তখন আছে ড্রয়িং রুমটা। আর লিভিং রুমটা দেখবেন যে অনেক সময় হয় কি, ডাইনিং রুমের পাশে অন্য একটা সেক্টরে সরাই নিয়ে গেছে, যেখানে সে ফ্যামিলির লোকজন ইউজ করতে পারে ওই জায়গাটা, মানে ও ফ্যামিলির লোকজন বসে ওইখানে আড্ডা দেবে ফ্রি টাইমে। দুইটার কাজ একই রকম, কিন্তু যারা একটু মানে যাদের ডিমান্ড অনেক বেশি, চাহিদা অনেক বেশি, তারা ড্রয়িং লিভিং দুইটাই রাখে, যে কারণে লেখা থাকবে দেখবেন যে ফ্যামিলি লিভিং নামে একটা অপশন লেখা থাকে ওখানে। বুঝতে পারছেন, এই আছে ড্রয়িং এবং লিভিং রুমের মধ্যে পার্থক্য এতটুকু। তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে প্রথম খেয়াল রাখতে হবে যে আমাদের সিঁড়ি থেকে ঢুকিয়ে যেন আমাদের ড্রয়িং রুমটা বসানোর একটা অপশন থাকে। তাহলে আমি এখানে ডাইনিং আনলাম, এইখানে নিয়ে গেলাম ড্রয়িং রুম, এটা হলো না আর কি। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় আছে আমার আলো বাতাস ঢুকতেছে কিনা, এটা একটা খেয়াল রাখতে হবে। আরও একটা বিষয় হচ্ছে যে আমরা যখন কোনো মানে অনেক ক্ষেত্রে হয় কি, ফার্স্ট ফ্লোরে যে প্ল্যান থাকে সেকেন্ড ফ্লোরে আলাদা প্ল্যান থাকে, তো চেষ্টা করতে হবে যে আমার পাইপ লাইন বা শেয়ারের যে লাইনগুলো টানা যায়, প্লাম্বিং যে লাইনগুলো টানতে হবে, এই জিনিসগুলোর জন্য ওই অপশন অনুযায়ী করতে হয়। ধরেন যে আমার এইখানে ওয়াশরুম পড়ছে, পরের প্ল্যানে যে আমার ওয়াশরুম পড়ে গেলো এইখানে, ঝামেলা একটা জায়গা, আমি সেটা এইখানে নিয়ে আসতে পারি, কিচেন রুমে নিয়ে আসতে পারি, কিচেন রুমের একটা এরিয়ায় নিয়ে আসতে পারি সেটা। তো এই জিনিসগুলো অথবা প্ল্যান করে আমার একটা এমন একটা পজিশনে রাখতে হবে যে আমার অনেকটা যেন কোনো রকম ঝামেলা না তৈরি হয়, ঠিক আছে। এই প্ল্যানের ক্ষেত্রে এগুলো দেখতে হয়। আর একটা বিষয় আছে, আমাদের বের হয়ে আসতে হবে এই বক্স আকারের ডিজাইন থেকে বের হয়ে আসতে হবে, এই বক্সে, এই মিষ্টি বক্সের এই ডিজাইন থেকে বের হয়ে আসতে হবে। এখন এটা একদম ভালো লাগে না। এখন ধরেন যে আপনি এখানে একটা বেডরুম দিয়েছেন, এখানে ড্রয়িং রুম দিয়েছেন, এইখানতে যায় ধরেন যে এইটাকে আপনি এইখানে করেছেন আর একটা বেডরুম, ঠিক আছে। এই মানে এই দিক দিয়ে ধরেন যে আপনি দিয়ে দিয়েছেন একটা দিকে কিচেন। হ্যাঁ, এখন স্ট্যান্ডার্ড ড্রয়িং গুলো দিকে একটু আঁকা বাঁকা থাকে, এটা হলে কি হয়, সাইড বের করা থাকে, এইটা হচ্ছে মানে লুকটাকে বেটার করে। আর আমাদের ওই যে চারকোনা বক্স ছোট থাকতে দেখে আসছি, বইতেও তাই দেখতেছি, আর এখনও তাই হয়ে যাচ্ছে বাংলাদেশে বিশেষ করে, ঠিক আছে।
কিন্তু একটু ভালো আর্কিটেক্টরা কিন্তু ওই বক্স করে না। হ্যাঁ হ্যাঁ বক্স করে না, এইটা হচ্ছে মেনই, ঠিক আছে। এখন কারণ আছে, আমি একটা এখানে আমাকে বা আপনাকে একটা ডিজাইন দিলে সে কয় টাকা দিবে? একটা আর্কিটেক্ট যখন ডিজাইন করে তার কয়েক লাখ টাকা পর্যন্ত ডিজাইন নিয়ে থাকে, কয়েক লাখ বলতে ভুল হবে, বড় যখন বাংলোগুলো করে এমনও আছে 20-30 লাখ টাকাও একটা ডিজাইন করতে নেয় শুধু। আমার একজন একটা ডাকিছে, এই কয়েকদিন পরে যাইতে হবে করে বলছিল উনি, গতকাল আমার সাথে কন্ট্যাক্ট করেছে যে নিচের তলা করা আছে, উপর তলায় সে রুম পাল্টাবে, মানে 2 তলার কাজ করবে এবং রুম পাল্টাবে। এখন ওখানে যেয়ে আবার সব মেজারমেন্ট নিয়ে এখন ওই যে করা, ও একটা হ্যাঁ খুব একটা ঝামেলা আচ্ছা কাজ। ঠিক আছে, এটা নেবেন। এখন হচ্ছে সেই ক্ষেত্রে কি করবেন জানেন, এটা লং সেই ক্ষেত্রে খেয়াল খেয়াল রাখতে হবে ওইখানে অবস্থাটা কি। এখন ওখানে যে আগে যে রডগুলো বের করা আছে রেইনফোর্সমেন্ট কলামের রড, সেই কলামের রডগুলো কি ছোট করে কাটা আছে কিনা এটা দেখতে হবে, ঠিক আছে। যদি কাটা থাকে তাহলে দেন এরপরে রিস্ক মালিককে বলে নিতে হবে, ভাই এরপরে যদি কিছু হয় এই রিস্ক কিন্তু আমি নিব না। আমাদের কিন্তু ওনারা চাচ্ছে ওদের হলো ইউনিটটা সাজাই দেওয়ার জন্য। হ্যাঁ সাদা দিয়ে যাবে, সমস্যা নাই। এখন ওইটার উপর তো এক্সটেনশন করতে পারবো না, আমি পারবো করতে? না, এক্সটেনশন করতে বলতেছে না, কিন্তু নিচে যেভাবে আছে উপরে উনি একটু চেঞ্জ আলাদা, করবে। হ্যাঁ সেটা করে দেওয়া যাবে, সমস্যা নাই। আর অনেক জায়গায় এমন এমন পজিশন আছে যে নিচে দোকান, উপরে যে বাড়ি বা ফ্ল্যাট ইউনিট, সেখানেও আর এক সমস্যায় পড়তে হয়, ওসবগুলো আমি মিলাইতে পারি না কোনোভাবে। না এটার একটা অপশন আছে, এটা হচ্ছে যে ওয়াশরুমের সেক্টরে একটু ঝামেলা হয়, ওয়াশরুমের সেটআপটা একটু ঝামেলা হয়। তো ওয়াশরুমের সেটআপে যখন ঝামেলা হবে তখন আমরা ট্র্যাপ ইউজ করি না, পাইপের সার্ভিসিং। দেখা যাচ্ছে নিচে হলো দোকানের কলাম টলাম একভাবে উঠে গেছে, এবার উপরে যে দেওয়া আছে সেই কলাম আর হলো না না মানে না মিলাইতে গেলে না না তখন না ওই কলামের উপর বেস করেই আমার লেআউট সাজাইতে হবে। মানে এইসবগুলো হলো মূলত টার্গেট, এইসবগুলো মানে একটু ইজি হইতে হবে। এই হলো প্রবলেম যেগুলো ক্রিয়েট করতেছি, সেই সবগুলো হলো এইগুলা। হ্যাঁ সেইগুলো আছে, এইগুলা এই আছে মেন সমস্যা। এবং এই কাজগুলো করতে গেলে খুব ঝামেলায় পড়তে হয় প্রথম দিকে, ঠিক আছে, মানে অনেক কষ্ট হয় মিলাইতে। এই জন্য যারা আর শহর অঞ্চলের ক্লায়েন্টরা তো বোঝে, কিন্তু গ্রাম অঞ্চলের ক্লায়েন্টরা একটু ঝামেলা থাকে বেশি। না এই কারণে আছে এই সমস্যার কারণে আছে কি হয়, এই যখন প্ল্যান করা হয় যদি একই রিলেটেড ডিজাইন থাকে, এটার ডিজাইন সার্চ একরকম, যখন বিভিন্ন ফ্লোরে বিভিন্ন ধরনের ডিজাইন হয় তখন হচ্ছে এটা ডিজাইন সার্চ আলাদা করা হয় তখন, ঠিক আছে। এইসবগুলো সহজভাবে উপস্থাপন বা সহজভাবে শেখার জন্য কি ব্যবস্থা আছে কি? এইগুলো সহজভাবে শেখার জন্য কোনো অবস্থা দেখি না, ওই কলামরে ঠিক রেখে কলামগুলো রুমের মধ্যে রাখা যায় কিনা এটা করে এবার ঘোরাইতে হবে। এটা হচ্ছে কাজ, ওইখানে ওয়ালগুলো সাজাইতে পারলে বোঝা যাবে যে আসলে কোথায় কি করব আমি, কলামের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তখন একটু ইঞ্জিনিয়ারিং মাথা খাটাইতে হয়, ঠিক আছে। আচ্ছা ইঞ্জিনিয়ারের কাজ। হুম, আর গ্রামের ক্লায়েন্ট তো একটু মাথা মতো পাগল করে দেয়। বেশি বোঝে, বেশি বোঝে। তো এই হচ্ছে, আচ্ছা অনেক বিষয় আরও আলোচনা হবে, অনেক কিছু আছে যেগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ইন্টেরিয়র গেলে আরও ডিটেলস আলোচনা করা যায়, কোথায় কি লাগবে একটা বাসা বাড়ির, তখন আরও বেশি বোঝা যায়, ঠিক আছে। আগে টুডিটা শিখে। হ্যাঁ হ্যাঁ টুডিতে যাবো আমরা, টুডির মধ্যেই ইন্টেরিয়র করবো, সমস্যা কি। এই গ্রুপে তো খালি আমি জেনারেল আর সবাই ইঞ্জিনিয়ার নাকি? আপনি জেনারেল, ওই যে ছোটো ভাই আছে আর হচ্ছে রনি কাজ করতে চাইছিল, রনিও তো জেনারেলের, তা রনি তো ওই যে বন্যাজনই সমস্যা, রনি এই জন্য আসতে পারি নাই। সালাউদ্দিন কাকার ছেলে, বড় ছেলে, ও অনেক রিকোয়েস্ট করছিল আমার, কিন্তু আমি সময়ের অভাবে বলতে পারি না, ভাই আপনার যা টাকা লাগে আমি দিচ্ছি, কিন্তু আপনি আমার ভাই শিখিয়ে দেন ভাই। কিন্তু আমি শুধু সময়ের অভাবে ওরা শিখাইতে পারি না, বুঝছেন। তারপর বলছিলাম কাকারে, কাকা ওরা একটু পাঠাই দিয়েন, ক্লাস শুরু করছি। তা কাকা আবার নখ দিনে, আমি আর গরজ করে নখ দিইনি। কাকা বাড়ি সেই 21-এ কি 3D করা যায়? 21-এ 3D করা যায়, অবশ্যই 21-এ 3D করা যাবে না কেন। 21-এ আমার জীবনে প্রথম 3D অটোকাড 7-এ আমার প্ল্যানটা গোছানো আছে, আমি একসময় দেখাবানি। যখন বরিশাল প্রজেক্টে কাজ করি তখন আমার ওই 3Dটা করছিলাম, মানে তখন খুব স্বপ্ন ছিল 3D করা, ঠিক আছে। জনির সাথে হ্যাঁ 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 জনি ছিল। জনি আমি তখন একই প্রজেক্টে কাজ করতাম। তো তখন ল্যাপটপটা কিনছিলাম, তো আমার ডেস্কটপ ছিল না,
তা দেখাবানি যে থ্রিডিটা কেমন, তবে আমার কাছে ক্যাডের অটোক্যাডের থ্রিডিটা একটু কঠিন লাগে, ঠিক আছে। আর 3D সহজ কিসে, লুমিয়ামে? লুমিয়ান কোনো থ্রিডি সফটওয়্যার না, ওটা হচ্ছে রেন্ডারিং সফটওয়্যার। আর বলে আরেকটা কি আছে, স্কেচআপ, স্কেচআপটা সব থেকে সহজ লাগে, মানে বর্তমান সময়ে স্কেচআপটাই সহজ বেশি স্কেচআপ ম্যাক্স একটু কঠিন লাগে, স্কেচআপ একটু সহজ। সহজ মানে তাহলে আমাদের সফটওয়্যার চালাইতে হবে মূলত হলো, আমরা যদি স্ট্যান্ডার্ড ড্রয়িং করতে চাই তাহলে আমাদের হলো একটা অটোক্যাড, একটা স্কেচআপ আর একটা লুমিয়াম, এই তিনটে সফটওয়্যার চালানো লাগবে। লুমিনিয়াম ভালো না, লুমিনিয়ামে রেন্ডার দিলে ও না না ভাইয়া, ওটা সেটিং পারে না, এই জন্য গুলা দেখা যায়। ও তো ডিফল্ট সেটিংই রেন্ডার দেয়, সেটিং কয়জন পারে? আমার তো একজন একটা করে দিচ্ছে, আমার সেই কাজ আবার আরেকজন ও তো সেটিং পারে না, এই জন্য গুলা দেখা যায়। লুমিয়ানের সেটিংয়ে আমি তো সময় পাচ্ছি না করতে, আপনার একসময় অ্যানিমেশন অথবা রেন্ডারিং করে একসময় দেখাবানি, কারণ ওটা একটু কষ্ট, ভারী সফটওয়্যার তো। 23 জিবি। অ্যানিমেশন করতে হয় কিসে? অ্যানিমেশনের জন্য ম্যাক্সেও করা যায়। লুমিয়ানটা আমার কাছে সবচেয়ে বেটার মনে হয় অ্যানিমেশনের জন্য, সহজ সব থেকে। আর ম্যাক্স যদি কেউ শিখতে পারেন সেটা ভালো, ম্যাক্সে অনেক খুঁটিনাটি। ম্যাক্স তো শুনি স্ট্যান্ডার্ড। ম্যাক্স স্ট্যান্ডার্ড কী কারণে, ওইটা খুঁটিনাটি জটিল ডায়াগ্রামগুলো খুব সহজে তৈরি করা যায় ম্যাক্সে, কিন্তু তাহলে ওটা করা ভালো। প্রজেক্ট ডেলিভারি দিতে ম্যাক্সে একটু লেট হয়, আমি যতদূর জানি। সময় লাগে। সময় লাগে আর ঠিক আছে। স্কেচআপে সময় কম লাগে। আর এইখানে তাহলে রেন্ডারিং এ মেন সমস্যা, এই পিসি কনফিগারেশন কম হইলে, লো হইলে সেগুলোতে রেন্ডারিং এ সমস্যা করে। পিসি যে কনফিগারেশন কম হলে রেন্ডারিংই তো হবে না। যদি কনফিগারেশন এখন যে অবস্থা আছে যদি হয়, এখন দিলে কালকে সকাল হয়ে যাবে, তাও এখন না, মানে সন্ধ্যায় রেন্ডার দিলে সকাল হয়ে যাবে, তাও একটা হইতে। ওটা কোনো সমস্যা নেই, আমাদের তো আর এমন না যে আমাদের 20টা কাজের ফাইল রেডি আছে, 20টা আমাদের দেওয়া আছে মাসে একটা কাজ হবে কি ভাই, হবে না, তাই এটা আমার রেন্ডারিং এ ক্লায়েন্ট হইছে ভাই, আমি বলি ক্লায়েন্ট আছে কি না, যে এখন বলে কি মানে সন্ধ্যার সময় কারেকশন দিয়ে বলে যে সকালে ভোর হইতে হইতে আমার ওই কোনাটা দিয়েন ভাই, ওই কোনা তো বুঝতে পারতেছি না রিয়াজ। ওরকম সিস্টেম আমি করিনি ভাই, ও সিস্টেম করে ও অন্তত 1 সপ্তাহ টাইম নেবো, নাইলে ও যেমন 10,000 টাকা দিতে হবে না, দুদিনই করলে বলবেন নাও 2,000 টাকা। ভাই বুঝতে পারতেছে না ভাই বিষয়টা, বুঝছেন, এই জন্য। আচ্ছা ঠিক আছে, ক্লায়েন্ট ম্যানেজ করতে পারলে ভালো। ওগুলো ক্লায়েন্ট ম্যানেজ করতে গেলে অনেক কিছু করা লাগে, বসে দেখতে হবে 3 দিন, তাও ঠিক ভাই আছে। এই ধরে তো দেখাইতে হবে যে আমি হলো কাজ আপনার কাছে 7 দিন ধরে করেছি। এই ঢাকা শহরের এক মেজরে কাজ করে দিছি 2 রাতে। সে চাকরি দাঁড়াতে করাইছি, সে চাকরি করে, সে ই করে আসে 2 রাতে করে পরের দিন দিছি। এরপরে এই কারেকশন ওই কারেকশন, মানে ভাই আপনার কথা ক্লিয়ার হচ্ছে না। আমি তো শুনতে পাচ্ছি। এক ক্লায়েন্টে মানে 2 দিনের ভিতর 2600 স্কয়ার ফিটের ইয়া দিতে হবে 2 দিনের মধ্যে, বলে কি আমারে পরশু দিন দিয়ে দেয়, ঠিক আছে। বলা যায় না, না ও টাইমটা ক্লায়েন্টে দেওয়ার সুযোগ পাই দিলে হবে না। আপনি বলবেন যে আমার মিনিমাম কাজটা করতে দেখা যাচ্ছে আমার 7 দিন লাগবে, বা তার ভিতর ভাগ করে নেবেন, আমার হলো প্ল্যান করতে 3 দিন, স্ট্রাকচার করতে 2 দিন, আর প্রিন্ট নিতে যেতে দিয়ে আরো 1 দিন, ধরেন টোটাল 7-8 দিন আপনি টাইম নিয়ে নেবেন, এইভাবে আপনি বলে দেবেন। আপনার কথা ঠিক আছে, কিন্তু একজন একটা ফ্ল্যাট কিনতে, সে এই মাসে কিনা হয়েছে, সে এই মাসে তার বাসা ছেড়ে সে ফ্ল্যাটে উঠবে ইন্টেরিয়র। 1 মাসের ভিতরে আপনি তারে 3D করে দিবেন, তারপরে তারে সেই ডেকোরেশন করে দিবেন কিভাবে? তখন না, আপনার সে যদি ঠিকভাবে পেমেন্ট করে তাহলে একটু কষ্ট করে কাজ কাম করা যাবে, কিন্তু দেখা যাচ্ছে ওই যদি এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয় যে 2 দিন কাজ করি 20,000 টাকা নিচ্ছে, তখন সমস্যা, বুঝছেন। এসবগুলো গ্রামে করে। এটা আপনি যখন ক্লায়েন্টিং করবেন, আচ্ছা এই জন্য বললাম না যে যত ঝুটঝামেলা থাকে। সব ক্লায়েন্ট এরকম না। আমি এই যে এক জায়গায় এক প্রতিষ্ঠানে কাজ করতেছি, পুরো আমার সময় দিচ্ছে, শুধু আমার ওই যে একটা ইয়া আপনার কি জানো ফ্লোরে ইয়াটা ফ্লোরটা চেঞ্জ করছে, এটার জন্য 3 দিন সময় দিচ্ছে, ঠিক আছে। তা অন্য ক্লায়েন্ট হলে তো আমার 1 দিনের সময় দিত না, কইতো যে ভাই এটা চেঞ্জ করতে তো আপনার 2 ঘন্টা। ভাই সময় যারা দেয় তাদের কাজগুলো বেটার হয়, যখন ওরা যখন ইঞ্জিনিয়ার বা আর্কিটেকচারের উপর যখন ডিপেন্ড করে ছেড়ে দেয়, তখন বিষয়টা জিনিসটা সুন্দর হয়। আর যারা বেশি ঘাটাঘাটি বেশি কারেকশন দেয়, দিন শেষে ওদের জিনিসগুলো হজবরল একটা অবস্থা হয়ে যায়। অনেক দেখেছি, ওই যারা যত বেশি ঘাটে তাদের জিনিসটা লাস্টে যেই ততটাই খারাপ। ততটাই খারাপ হয়, ঠিক আছে।
মানে এইখানে না ওইখানে, ওইখানে না ওইখানে, এরকম যখন করে তখন লাস্টে আমরা বলি কি যে এবার ও যেভাবে বলবে ঠিক সেভাবে করে দেবো, আমাদের পছন্দটা আর হবে হবে না। না, হ্যাঁ। লাস্টে বাড়ি করার পর দেখা যায় যে আমরা যেটা দিয়েছিলাম তার থেকে অনেক খারাপ হয়ে গেছে। পরে কোথায় যে ভাই আমার মাফ করেন, ডিজাইন যা করাইছেন আমার চার্জ দেওয়া লাগবে না, ব্যাস। মিশুঘাটের ড্রয়িং দিছিলি ওই যে 21 সালে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 21 সালে। ওই ড্রয়িংটা উনারে কিন্তু আমি অনেক বেটার বেটার ড্রয়িং দেখাইছিলাম, কিন্তু উনি হলো এ করেনি। পরবর্তীতে ওইভাবে করে দেওয়াতে সেই ড্রয়িং পরবর্তীতে হয়তো করেছে, সেই কাজ এখন শেষ হচ্ছে, মানে 3 তলা কমপ্লিট এই গত বছর শুরু করছিল, এই বছর শেষ হচ্ছে। আমার ওখানে সুপারভিশনও রাখছিল, কিন্তু ওই পার্টি একটু মানে ঝুট ঝামেলা বেশি বোঝে, মূল কথা হলো বেশি বোঝে, এই জন্য পরবর্তীতে ওখানে আর যাইও নি, সুপারভিশনও বাদ দিয়েছিলাম। আমি বলি এরপরে তো কি করবা, ডিজাইন ড্রয়িং করলে কিছু কিছু জায়গা মাপ যোগ রেখে লাগবা উল্টো পাল্টা, পরে ডিজাইন দেখবা যে ওই ক্লায়েন্টও সোজা হয়ে গেছে, মিস্ত্রি তো আর বুঝবে না। হ্যাঁ ওইটা এটা করা যায়, বেশি। একটা দুটো মাপ অথবা মিটারে চালাই দিতে হবে। আমার মধ্যে একদিন হলো আমি ওই ময়মনসিং থাকার সময় আমার এক আঙ্কেল একটা ড্রয়িং করবে, আমি ওরে হলো সাতক্ষীরার এক ইঞ্জিনিয়ারে ধরাই দিয়েছিলাম পৌরসভার। আর সে বেটা তো মানে মিটারে ওদের হলো ওয়ার্কিং প্ল্যান দেয়নি, ওয়ার্কিং শিট দেয়নি, শুধুমাত্র ওই যে পৌরসভার শিট দিয়ে দিয়েছে, সব মিটারে লেখা। এখন মিস্ত্রিও কিছু বোঝে না, আমার আঙ্কেলও কিছু বোঝে না। লাস্টে যখন আমি বাড়ি আসলে আমার সামনে বের করে দিয়ে বলতেছে দেখো কিভাবে কি করবা তুমি, দেখো। এইটা হচ্ছে ইঞ্জিনিয়ার গিয়ে বিভিন্ন ট্রিক্স। অনেক ক্লায়েন্ট যারা কি করে ঠিকমতো টাকা দেয় না, মানে কিছু করার পরে টাকা দেয় না, এই করে সেই করে, এদের জন্য হচ্ছে এই জিনিসটা। ডিজাইন হয়ে গেলি তখন মিস্ত্রিদের কাজ, তখন মিস্ত্রিদের কাছে হয়। তো এই জন্য ইঞ্জিনিয়ার এই জন্য সব জিনিস সব ডিজাইন দিতে হয় না, কারণ সে টাকা পুরোটা কমপ্লিট না করার মধ্যে দেওয়া যাবে না, দিলেই ও ভুলে গেছে, টাকা আর দিবে না, ফোনও ধরবে না। এই জন্য প্রথম প্রয়োজন যেই ভাই কাজ করুক, প্রথমে ভাই আমার অ্যাডভান্স আগে আমার দিয়ে নিন। আমার একদিন করছিল আমাদের যশোর পলিটেকনিকের এক বড় ভাই, ওরে সালারে ড্রয়িং করে সবকিছু করে 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 যখন লাস্টের দিন হলো বলতেছে ভাই আমার একটু দেন, আমি হলো যেদিন টাকা দেবে তো আমি বলতেছি যে বড় ভাই আমাদের। পরবর্তীতে আমি ওনার যে যখনই হোয়াটসঅ্যাপে ফাইলগুলো পাঠালাম 15 পেজ পিডিএফ করা, 15টা পেজ যেই পাঠাইছি তখন এর থেকে ওই শালা 1 মিনিট পরের থেকে আর ফোন রিসিভ করে না, আজ পর্যন্ত টাকাটা দেয়নি। যাক, অনেক রাইট হয়েছে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। এই মিশু একটু ফোন দিচ্ছি তোমার, এটা একটু কেটে দাও। ঠিক আছে, ওকে।